আরে শিবা, তোর জ্বরও ফিরে আসনি তো? না না, এখন ঠিক আছি। এরা তো সচটা জানেও না। এরা জানে আমি এদের ছেলে আদর। ফিরবি এক ড্রাইভারকে নিজের ছেলের বরাবরিতে কেন বসাবে? মিতুল দিদি, এই নাও, আজকে তুমি তোমার দুই ছেলেকে নিজের হাতে খাবার বেড়ে দাও। একদম ঠিক বলেছিস সরো। আচ্ছা তোমরা আজকে এগুলো খেয়ে নাও, হ্যাঁ? একদিন কিন্তু আমি নিজে হাতে তোমাদের লুচি আর আলুর দম বানিয়ে খাবো, কেমন? খেয়ে নে। আপনি খাবেন না? আপনি কালকে সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছেন যাতে আমার ঘুম আসে। আপনি তো সবার খেয়াল রাখেন, আপনি তো একটু নিজেরও খেয়াল রাখতে পারেন। ये शिवा तो सच में मिथुन आंटी के নিজের দিকে টেনে নিচ্ছে। এখানে আদর হিসাবে তো সবাই আমাকেই চেনে। ফিরবি শিবাকে এত বাড়াবা দিচ্ছে। আমাকে আদর হয়ে ওদের মাঝে ঢুকতেই হবে। এই হলো আমাদের লাহিড়ী পরিবার। একে অপরের জায়গাটা কতটা বুঝে দেখেছো সবাই? আমি বুঝি বলেই এখন অবধি চুপ করে আছি শুভ। এ নিন, খান। মা, তুমি তোমার ছেলের হাত থেকে খাবে না? আমি আজ আমার দুই ছেলের হাতেই খাবো। পুতুল খেলার দিন যে দুজন কনস্টেবলকে রাখা হয়েছিল মিথুনকে দেখার জন্য, সেই দুজন কনস্টেবলই কিন্তু মিথুনকে পালাতে সাহায্য করেছিল। আর ওই দিন মিথুন থানা থেকে বেরিয়ে মেলায় গেছে। কি হলো? সুমদাদা তো অলকাকে সহজ করে দেওয়ার এত চেষ্টা করছে, অলকা কেন কাছে থাকতে চাইছে না? স্টপ ইট! তুই এখান থেকে সরে যা অলকা। এই পরিবারটা বড্ড ভালো।
এদের থেকে দূরত্ব তৈরি না হলে তুই আটকা পড়ে থাকবি এই দোটানার মাঝে, কোনোদিনও এই যন্ত্রণা থেকে মুক্তি পাবি না। আমি আর এগুলো মেনে নিতে পারছি না শুভ। অলকা দাঁড়াও, আমার কথাটা না দিদি ভাই, তুমি আমাকে জোর করো না। আমি হয়তো আর কোনোদিনও তোমাদের সাথে এইভাবে মিশতে পারবো না। অলকা, আপনি কাঁদবেন না ম্যাডাম। কি করবো বল শিবা, পরিস্থিতি আমাকে এরকম জায়গায় এনে দাঁড় করেছে। এ কি, তোর চোখে জল কেন? কি হয়েছে? আপনাকে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। তুই ওকে এত ভালোবাসিস? আমার চোখে জল দেখে তোর চোখে জল চলে এলো? আপনি তো আমার মায়ের মতো। আর মায়ের চোখে জল দেখলে ছেলের তো কষ্ট হবেই। আমি হয়তো আপনার রক্তের কেউ হই না, তবে আপনাকে দেখলে আমার খুব কাছের কেউ মনে হয়। কি বলেছে তুই আমার কেউ নোস? রক্তের সম্পর্ক থেকেও মনের সম্পর্ক অনেক বেশি কাছে হয়। না না, এত বেশি এদের কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এত বেশি কাছের কেউ মনে হলে কোনোদিন না মা ছেলের সম্পর্কটাই সবার সামনে চলে আসে। এ বাড়ির পুরো প্রপার্টির আসল ওয়ারিসকে জলদ সে জলদ হাঁটাতে হবে। কাল সকালের মধ্যেই এর কাম তামাম করতে হবে। আদর, আমার দিকে ভালো করে নজর রাখো। আমি কখন ব্রেক দিচ্ছি, কখন ক্লাচ দিচ্ছি, ভালো করে দেখো। আজকে তুমি প্রথম গাড়ি চালাবে, তাই 30 বা 40, এর বেশি কিন্তু উঠবে না। আর আমি সামনে একটা টেপ লাগিয়ে দিয়েছি, যাতে তোমার আন্দাজটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই এবার তুমি চালাবে, নাও। এই প্ল্যানটা সব দিক থেকে সেফ, কেউ আমাকে সন্দেহ করবে না। উল্টে আমি সিম্প্যাথিও পাবো, সিকিউরিটিও পাবো। আর শিবা सीधा ऊपर पार्सल হবে अकेला। बेचारा आया था कार पे, जाएगा कंधों पे। কি ভাবছো আদর? আসো, ড্রাইভার সিটে আসো, চালাও। এই না না না, শোনো না, বলছি আমি কাল থেকে চালাবো, বুঝলে? আসলে আজ তুমি আমার তো টিচার, আজ আমি দেখি তোমাকে এই কিভাবে তুমি এই স্টিয়ারিং ধরছো, ব্রেক আর ক্লাচের এই অঙ্কটা আমার ঠিক এখনো বুঝতে পারছি না। আমি কাল থেকে চালাবো, তুমি চালাও আজকে। আরে এতক্ষণ তো দেখলে, তুমি পারবে। আরে না গো, আসলে আমি একটু কমই বুঝি, বুঝলে? আমার আজ মোটামুটি সারাদিনই লাগবে শিখতে। আমি তোমায় বলছি, শোনো, তুমি পারবে, ভরসা রাখো। আরে আমি তো আছি, কিচ্ছু হবে না। আসলে কি বলতো, আমার না নিজের উপর একদম ভরসা নেই, বুঝলে? আমি যদি গাড়ি চালাই না, তুমি আমি আর এই গাড়ি কোনোটাই আর আস্ত থাকবে না। তুমি এত ভীতু? হ্যাঁ গো, আমি এতটাই ভীতু, কিন্তু আজ আমি গাড়ি চালাবো না। लेकिन अभी प्लान के माफिक সব করার জন্য শিবাকে এখন গাড়ি থেকে দূরে পাঠাতে হবে। কি হলো? জল? গাড়িতেও তো জল নেই। মিতুল, ওদিকের কি অবস্থা? দিদি ভাই, শিবা কেমন আছে? ঠিক আছে? ভালো নেই ও, প্রচুর ব্লাড লস হয়েছে, এখনো জ্ঞানও ফেরেনি। মিতুল একটু আগে রক্ত দিল, এখন আমাদের ভগবানের কাছে প্রে করা ছাড়া কোনো উপায় নেই। একবার যখন ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে, তাহলে আস্তে আস্তে জ্ঞান ফিরে যাবে। তাই যেন হয় করে দিদি। দাদা ভাই,
তুমি তো ওদেরকে পারমিশনটা দিয়েছিলে যাওয়ার। আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটার কোনো প্রবলেম হয়েছিল কোনোদিন? না না, কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল। আর সেই কারণে তো নিশ্চিন্ত হয়ে আমি গাড়িটা ওদের হাতে দিলাম। বিট্টু, তোমরা যাওয়ার সময় গাড়িতে কোনো প্রবলেম হয়েছিল ইঞ্জিনে বা অন্য কিছু? এই পুলিশ আন্টি তো আমার পিছাই ছাড়বে না দেখছি। এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু কি হয়েছে? তুমি কিভাবে ভয় পাচ্ছ? রনু দাদা, রনু? রনুর কথা কেন উঠছে? কিন্তু রনু বেঁচে নেই। এই ধরনের কাজ একমাত্র রনু দাদাই করতো। তোমার মনে আছে একবার আমাদেরও গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছিল রনু দাদা? কিন্তু ওদের শিবাকে মেরে কি লাভ? শিবা নয়, আদর। রনু দাদা এতদিন আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, আর যেই এখন আদর আমাদের মধ্যে এসেছে, এখন ওর ক্ষতি করার চেষ্টা শুরু হয়ে গেছে। বিপদ এখনো যায়নি, বিপদের রেজাল্ট আসা এখনো বাকি আছে। শিবাটার উপর থেকে কত বড় বিপদ গেল শুধুমাত্র এই কারণে। ওই তো ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু, কেমন আছে শিবা এখন? ওর জ্ঞান ফিরেছে? ও সুস্থ হয়ে যাবে তো? হি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, এনাকে দিন। ঠিক সময় রক্তটা পাওয়া গেছে বলেই বিপদটা এড়ানো গেছে। হ্যাঁ, পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি, তবে কোনো চিন্তার কিছু নেই। কি করে হতে পারে? অত বড় অ্যাক্সিডেন্টের পরে, অত রক্ত বেরোবার পরেও কি করে বেঁচে যায়? ডক্টর, ওকে দেখা যাবে একবার? সরি, এখন কারোর সঙ্গে দেখা করতে দিতে পারছি না। লেট হিম রেস্ট না। এত বড় অপারেশন হয়েছে, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে। বাবা, সব তোমার কৃপা। তুমি না থাকলে কিছুতেই ছেলেটাকে মৃত্যুর মুখ থেকে ফেরানো যেত না। ইতনা গহরা চোট ফির ভি বাঁচলো কি করে? ওর মায়ের রক্তই ওকে বাঁচিয়ে দিয়েছে। নাহলে আমি তো দেখেছিলাম ওর অবস্থা, কোনো বাঁচার চান্সই ছিল না। মিতুলকে তখন যেভাবেই ওকে আটকে দিতে হতো, তাহলে এতক্ষণে শিবার মরার খুশখাবরি এসে পৌঁছাতো। আদর, প্লিজ, মায়ের জন্য এইটুকু সহ্য করে নে, থেকে যাবো। শুধু মায়ের জন্য নয়, প্রপার্টির জন্য থাকতে হবে আমায়। এখনই আমি এখান থেকে বেরোলে সবার সন্দেহ একসাথে আমার ওপরই এসে পড়বে। এখন বেরোনো যাবে না। আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটার কোনো প্রবলেম হয়েছিল কোনোদিন? না না, কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল। ব্রেকের তার তো এভাবে কাটার কথা না। তার উপরে আদর শিবা দুজনেই গাড়ি করে এতটা পথ এলো, তখন কিচ্ছু হলো না। যেই না আদর গাড়ি থেকে নেমে গেল আর শিবা গাড়ি চালিয়ে ফিরছিল বাড়ির দিকে, তখনই এরকম একটা অ্যাক্সিডেন্ট। সবটাই বড্ড বেশি কাকতালীয়। যেন আদরকে বাঁচিয়ে দেওয়ার জন্য স্বয়ং ভগবান পুরোটা করে দিয়েছে। এমনটা কি হতে পারে? নাকি অন্য কোনো খেলা চলছে?
একটু চোখে চোখে রাখতে হবে মনে হচ্ছে এই আদরকে। সমস্ত কাজ আটকে পড়ে আছে, এবার 3 দিনের কাজ একদিনে করব। মুখের কথা নাকি এটা? সেলসের ফাইলটা একটু দাও তো ইন্দ্রবাবু। কি হলো, কি ভাবছো? ভাবছি কালকে ঠিক এই সময় আমরা দুজনে পাগলের মতো রাস্তা দিয়ে ছুটে বেড়াচ্ছিলাম। কালকে আসলে শিবার কথাটা শোনার পর থেকে আমার মনটা কেমন অস্থির অস্থির করছিল। আমারও সেম, মানে আমি জানি না আমার ভেতর থেকে এতটা গাট ফিলিং কোথা থেকে আসছিল। প্রেমটা কেন হচ্ছিল বলো তো? জানি না, আমার খালি মনে হচ্ছিল শিবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। নিজের সন্তানের কিছু হলে মায়ের যেরকম হয় ঠিক সেরকম। কেন বলো তো? আমার মনে হয় শিবা তো আমাদের ছেলের মতো, যেরকম গুগলি, আদর। এদের তো শিবার জন্য পেয়ার বেড়েই যাচ্ছে। আমাকে এখনই নিজের কাজ শুরু করে দিতে হবে। সত্যি কথা বলো, সেদিন খেলার মাঠে যেখানে পুতুল নাচ দেখাচ্ছিল তোমাদের টিমে বাইরের কেউ ঢুকেছিল? এখনো যদি মুখ না খুলে এরপর যখন ক্রিমিনালকে ধরবো তোমাদের কাউকে ছাড়বো না। ক্ষমা করে দিন ম্যাডাম, আমরা সত্যি কিছু জানি না। ওই দিন একটা বউ এসে বলল ভারী বিপদ, দলের মধ্যে ঢুকে পড়ে মেলা থেকে আবার বেরিয়ে যাবে। আর আমরাও কিছু না বুঝে ওনাকে সাহায্য করলাম। আমরা বুঝতে পারিনি যে ওনাকে সাহায্য করতে গিয়ে আমরা নিজেরাই বিপদে পড়বো। আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম। দেখো তো, এই মহিলা ঢুকেছিলেন। হ্যাঁ, এই মহিলাই তো, এই এসেছিল। এই মহিলাই ওই দিন দুর্গা সেজেছিল। পিসিঠাম্মি, এটা শিবার খাবার বাড়ছো? হ্যাঁ রে, শিবাকে একটু খাইয়ে আসি। আমিও যাই তোমার সাথে, সকালে ওর সাথে আড্ডাও দেওয়া হয়নি। হ্যাঁ চল না, চল না। পিসিমণি কিন্তু বাড়িতে একা রয়েছে। মিতুল, তুমি কেন চিন্তা করছো বলো তো? আমার ভাই বোনদের পিছুমনি বড় করেছে, কোনো অসুবিধা হলে ফোন করে নেবে। সে তো আমি জানি, কিন্তু একা হাতে তো সবটা সামলাতে হবে না। আর আদরকে আমি এখন বাড়ির বাইরে বেরোতে দেবো না। আচ্ছা দিও না, বলছি তো, কেন চিন্তা করছো? পিছুমনি ফোন করলে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, দিন। একদিকে কিন্তু নিশ্চিন্ত হওয়া গেছে, বলো পুজোটা শান্তি মতো দিতে পেরেছি। দিন ওটা। ওই দেখো আমি কি করে ধরবো এবার। আচ্ছা ওখানে রাখো না, পরিষ্কার তো। ওখানে রাখো, যাও। নাও। না না, এখন বাড়ি যাওয়া সম্ভব নয়, আমি বাড়ি থেকে দূরে আছি। আপনি আমার কথা শুনুন, আপনি কাজ করুন, আপনি ওই অ্যাডমিন প্যানেলে যান, গিয়ে সব ফাইল সাজানো আছে। হ্যাঁ, সব পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাখছি। আচ্ছা। মিঠুন, এটা এত ঝাল হলো কি করে?
হয়েছে তোমার বদমাইশি না, তুমি না ঠিক না মানুষই করবে না তুমি, খুব ছেলে মানুষই করে তাহলে এতটা এবার করো ছেলে মানুষই। চলো চলো দাঁড়াও দিচ্ছে কিন্তু বাবা হুঁশিয়ার করতে হবে না, নাও ধরো। সাবধানে। नितिन मैडम आपने এখন আবার এলেন? मेरा शिवा ठीक है ना और दादा कुछ नहीं हुआ ना शिवा का? शिवा কিচ্ছু হয়নি। আমি শিবার সম্পর্কে জানতে এসেছি। ওই বয়স্ক মহিলা কবে দিয়ে গেছিল শিবাকে? মানে কত বছর আগে? তারিখটা সময়টা জানা খুব জরুরি আমার কাছে, একটু মনে করে বলো না। আদরের বয়স তো এই সময় ওরকমই হওয়ার কথা। আর তারিখটা, তারিখটা মনে আছে তোমার? মানে কবে কখন সে সবকিছু একটু জানাও না, কখন নিয়ে গেছিল তোমাকে ওই মহিলা? रुकिए मैडम, तारीख हाँ वो 6 सितंबर सुबह को लगभग 8 साढ़े 8 बजे वो बुढ़ी औरत आके मुझे देके गई थी। কিন্তু আপনারা এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? কারণ ওই দিনই আমার ছেলে আদর হারিয়ে গেছিল। क्या? एक ही दिन में हुआ था? হ্যাঁ, আর একই এলাকাতেও। এমনকি শিবার পিঠের জরুলটা ওর সঙ্গে একদম মিলে গেছে। तो फिर ठीक है, तो वो जो अभी जो आदर आप लोगों की घर पे है वो कहाँ से आया? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কিছু। যখনই আমি শিবাকে দেখি আমি কেন জানি না একটা টান অনুভব করি। আচ্ছা আমি বলছি, শিবা সেই সময়কার কোনো ছবি আছে আপনার কাছে? একসাথে বা সিঙ্গেল, মানে যে কোনো একটা ছবি হলেই হবে। স্যার আমরা গরিব আদমি, আমরা কিভাবে ফটো তুলবো? কিন্তু আপনারা এত কিছু জানতে চাইছেন কেন? শিবার আমাদের কাছে আসা আর আপনাদের ছেলের হারিয়ে যাওয়াটা আপনাদের একই ঘটনা বলে মনে হয়? আপনাদের কি মনে হয় শিবা আপনাদের ছেলেই আদর? জানি না সোনিয়া, কিন্তু শিবাকে যত দেখছি তত যেন মনে হচ্ছে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে। আমার মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। শুধু আদরের ডিএনএ বা জরুল নয়, ওদের জীবনটাও মিলে যাচ্ছে। তুমি মনে করো আদরের ছোটবেলা থেকে প্রাণ সংশয় ছিল, কারণ রণদাদা চাইতো না আদর বেঁচে থাকুক। সেটা তো আমিও বলছি, গাড়িতে আদর ছিল না, ছিল শিবা। এটাই তো আমি তোমাকে বলছি, গাড়ির ভেতরে আদর ছিল না, ছিল শিবা। আর এমনি এমনি ব্রেকের তার কেটে গেল। আর দেখো অ্যাক্সিডেন্টটা ফেল হওয়ার পরে কিন্তু হঠাৎ শিবার অ্যালার্জি অ্যাটাক করলো। অথচ রজনী দিদি বলে যাওয়ার পর থেকে আমি নিজে গিয়ে রান্নাঘরে সমস্ত কিছু দেখেছি, এমন কিছু খাবারে ছিলই না যাতে শিবার অ্যালার্জি হয়। আর আমাদের বাড়িতে তো সেদিন চিংড়ি মাছ হয়নি। তাহলে শিবাকে কেন মারতে চাইবে? সেখানেই তো আমারও বাজছে। আর এই বারে বারে আঘাত করার ধরনটা আমার খুব চেনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হচ্ছে আমরা বিরাট বড় একটা চক্র বয়ে পড়ে আছি, আমাদের দিয়েই সেটা বানানো হচ্ছে। হয়তো প্রাণ সংশয় করার চেষ্টা হচ্ছে অন্য একজনের, আর আমরা বাঁচানোর চেষ্টা করছি আর একজনকে। মিতুল, এটা কি করে হতে পারে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। মানে রণ তো বেঁচে নেই, তাহলে এইসব কে করাচ্ছে? আর এই যদি আদর না হয় তাহলে আদর কে? আমি জানি না, কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের পেতে হবে। আর এই ব্যাপারে একজনই আমাদের সাহায্য করতে পারে। কে? দেওয়ালেরও কান আছে, তাই আমি চাই না সবাই শুনুক। যা কথা হবে আমাদের এই ঘরের মধ্যে দরজা বন্ধ করে হবে। কি হলো? পুলিশ আন্টিকে ওদের ঘরে নিয়ে গেল কেন? দরজা বন্ধ করে কি এমন কথা বলবে? देखना होगा, हर एक चीज पे नजर रखना पड़ेगा।
আদর, কি করছিস সেখানে দাঁড়িয়ে? ম্যাম মতলব কুছ ভি তো নেই, মানে আসলে তুমি পিছন থেকে ডাকলে না, আমি একটু ঘাবড়ে গেলাম। বাবা মার ঘরেই এসেছিলাম। ঠিক আছে, কোই বাত নেই, আমি পরে আসছি, এখন যাচ্ছি। হ্যাঁ, কি অদ্ভুত ছেলে রে বাবা, ঘরে ঢুকবে বলেই তো দাঁড়িয়েছিল, হট করে ওদিকে চলে গেল কেন? বুঝলে কলি, ও একদম মিতুলেরই ছেলে, কোনো স্থিরতা নেই, দেখছো না, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু মিতুল হঠাৎ করে আমাদের সবাইকে ডাকলো কেন? কি নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা করবে? তাও আবার অলকার হেল্প নিয়ে, ওটাই তো স্ট্রেঞ্জ লাগছে আমার। চল না এবার দেখি ভিতরে গিয়ে। भगाइए भगाइए और तेज भगाइए आंटी जी, आज তোমাকে ভাগিয়ে ভাগিয়েই মারবো। বলুন আশিমাদি। ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার আছে, হেডকোয়ার্টারের মেসেজ। এ তো ভালো খবর। আর কি জানিয়েছে? সেই সাকরেদের কাছ থেকেই পাওয়া বয়ান আর বর্ণনা অনুযায়ী স্কেচ করে পাঠাচ্ছে ওরা। না আশিমাদি, ওদের ওই স্কেচ আসতে এখনো অনেক সময় লাগবে। আপনি একটা কাজ করুন, ওদের ওই বয়ান আর ডেসক্রিপশনের রেকর্ড আনিয়ে নিন। আমরা এখানেই স্কেচ করিয়ে ইমিডিয়েটলি খুনিকে খুঁজে বের করবো অসীমাদি। কিন্তু ম্যাডাম, ওরা তো পাঠাচ্ছে না অসীমাদি, ওদের উপর ভরসা করলে চলবে না, বিপদটা আমাদের। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অসীমাদি। আপনি একটা কাজ করুন, আপনি দিদিভাইকে দিয়ে স্কেচটা করান ইমিডিয়েটলি। ওকে ম্যাডাম। অসীমাদি, আপনি দিদিভাইকে থানায় ডাকবেন না, দিদিভাইয়ের মেন্টাল কন্ডিশন এখন ঠিক নেই। আপনি একটা কাজ করুন, বাড়িতে যান, বাড়িতে গিয়ে দিদিভাই থেকে স্কেচটা করিয়ে নিন। ঠিক আছে ম্যাডাম। আমাদের পুরুলিয়া পৌঁছতে আর কতক্ষণ লাগবে? অলকা পুরুলিয়া পৌঁছলো কিনা কে জানে। শুভদাদাকেও তো কিছু জানালো না। বলে বাবা, তুমি দেখো অলকা যেন আজ নির্বিঘ্নে পুরুলিয়া পৌঁছতে পারে, আর আজ যেন খালি হাতে না ফেরে, আদরের আসল পরিচয় জেনে তবেই ফেরে। এখন তুমি কলকাতা থেকে অনেক দূরে চলে এসেছো আন্টি, এখানে তোমায় হেল্প করতে আসার কেউ নেই। আজ তুমি আর কলকাতা ফিরবে না। মিতুল, মিতুল, তোমার সাথে আমার খুব দরকার আছে। অসীমাদি, তুমি এখন? অলকার কোনো বিপদ হয়নি তো? না না, ম্যাডাম তো পুরুলিয়া গেছেন ওনার তদন্তের কাছে। কিন্তু মিতুল, আমি তোমার কাছে একটা অন্য তদন্তের ব্যাপার সাহায্য চাইতে এসেছি। কিন্তু অসীমাদি, এসব তো অনেক বছর আগে আমি ছেড়ে দিয়েছি গো, তুমি অন্য কাউকে দেখে নাও না। দেখো, অপশন থাকলে কি আর এত দূর ছুটে তোমার কাছে আসতাম মিতুল? তুমি পারবে মিতুল, প্লিজ চেষ্টা করো। আর দেখো, এখন স্কেচ আর্টিস্টকে দিয়ে করাতে গেলে যদি দেরি হয়ে যায়, আর সেই ফাঁকে যদি অপরাধী পালায়, তার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পারবো, আমি চেষ্টা করছি। তুমি এখানে দাঁড়াও, আমি খাতা আর পেন্সিল নিয়ে আসছি, ঠিক আছে? और थोड़ा এই মেন রোডে উঠলে আমি পুলিশ আন্টিকে ধরে নেব। ও কোনোদিনও এই কাজ করতে পারে না, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি তো সবসময় আদরের কথা ভাবেন, আপনি সবসময় ওর কথা চিন্তা করেন, তাই আপনি ভুল করে এই ছবিটা এঁকে ফেলেছেন। সে তো আমি তোর কথাও ভাবি রে বাবা, তাহলে তোর মুখের ছবি তো এলো না। অসীমা ম্যাডাম, এটা ভুল ছবি হয়েছে, এটা আপনি ধরবেন না। আর মিতুল ম্যাডাম, এই ছবিটা আঁকতে গিয়ে আপনার ভুল হয়ে গেছে তো বলুন। আদর এই কাজ কিছুতেই করতে পারে না, ওরকম ছেড়েই না। আপনি একটা কাজ করুন, আপনি আবার নতুন করে ছবিটা আঁকুন, এবারে আর অন্য কিচ্ছু ভাববেন না, শুধু ওই অপরাধীর বিবরণ শুনেই আঁকবেন ম্যাডাম। একে দেখিয়ে দিন যে আদর আর ওই অপরাধী এক নয়। শিবা, আমি অপরাধীর বর্ণনা শুনেই এটা এঁকেছি, কি করে ভুল হতে পারে বলতো? কি বলছো কি মিতুল? মিতুল, তোমাদের আদরই এই আসল অপরাধী। ইন্দ্রবাবু, এক্ষুনি আদরকে ডাকো, ওর সঙ্গে এক্ষুনি আমাকে কথা বলতে হবে। যা হবে সবার সামনে হবে, অনেক হিসেব মেলাতে হবে, আর কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে। ওকে নিজেকে সবটা পরিষ্কার করতে হবে, এক্ষুনি ডাকো ওকে। কিন্তু মিতুল, ইন্দ্রবাবু, আর কিছু না, আমি এক্ষুনি আদরের সঙ্গে কথা বলতে চাই। আমার মনের মধ্যে অনেক প্রশ্নের উত্তর আসছে, অনেক অঙ্কের হিসেব আমি মেলাতে পারছি।
আমি এক্ষুনি আদরের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তুমি যেটা ভালোবাসো সেটাই করো, আমি যাচ্ছি। ওকে অসীমাদি, তুমি অলকাকে একটা ফোন করো তো। ও তো আদরের ব্যাপারে খোঁজ খবর নিতে পুরুলিয়া গেছে, ওকে সাবধান করে দাও তুমি। রাইট, আমি ম্যাডামকে এক্ষুনি ইনফর্ম করছি। ওখানে ম্যাডামের জন্য বিপদ ওত পেতে থাকতে পারে। বলুন অসীমাদি। হ্যালো অসীমাদি, হ্যালো। ও গড, এই সময় ফোনটা সুইচ অফ হতে হলো, ফোনে চার্জও নেই, আর গাড়িতে তো কোনো চার্জ দেওয়ার পয়েন্টারও নেই। কি করবো এবার? অসীমাদি কি বলছিল জানাও হলো না, ইম্পর্টেন্ট কিছু। ও, আমরা তো প্রায় পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে আদরের খোঁজ খবর নিতে নিতে ফোনটাও চার্জ দিয়ে নেব, তাহলে ওদিকে নিউজটাও পেয়ে যাব। অসীমাদি কি জন্য ফোন করলো? ম্যাডামের ফোনটা সুইচ অফ, এখন কি করে খবরটা দেবো ম্যাডামকে? সাথে যে ড্রাইভার গেছে তার নাম্বার আমার কাছে নেই মিতুল। এবার আমার খুব ভয় করছে অসীমাদি। দেখি মুখটা, এক রাতেই চোখের তলাটা কিরকম বসে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি চা করেই রেখেছি, চাটা খেয়ে নিও, দেখবে সব ক্লান্তি কেটে যাবে। দিদি বোনের মাঝখানে এরকম কত হয়, সেসব কত মনে রাখলে চলে না? তাছাড়া কাছের মানুষদের সঙ্গেই তো মনের কষাকষি হয়। আমি তো একজন মা, যখনই নিজের সন্তানদের বিপদে পড়তে দেখি কোনো কথা মাথায় থাকে না। সবকিছু ভুলে গিয়ে আমার সন্তানদের রক্ষা করার জন্য আমি ঝাঁপিয়ে পড়বই। যে মহিলাকে আমি এতদিন ধরে এত কটু কথা শোনালাম, আইনের ভয় দেখালাম, কত দিকে ছোটাছুটি করলাম, তার ছেলে আর মেয়েকে শাস্তি পাওয়ানোর জন্য নিজের দিন রাত এক করে দিলাম, সেই দিদিভাই আমাকে বাঁচানোর জন্য নিজের বুকে গুলি খেলো। তুমি পরিবারকে বাঁচানোর জন্য নিজের প্রাণের তোয়াক্কাও করো না দিদিভাই। তুমি রক্ত মাংসের মানুষ না দিদিভাই, তুমি ভগবান। তোমাকে আমার বুঝতে বড় ভুল হয়ে গেছে দিদিভাই। ওটি না হলে আমার পক্ষে এখন কিছুই বলা সম্ভব নয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মিতুল বহুবার মৃত্যুর সামনে থেকে লড়াই করে ফিরেছে। ওকে ঠিক ভালোভাবে ট্রিটমেন্ট করুন, ও ঠিক ফিরে আসবে। আমি জানি মিতুল কিচ্ছু হবে না। ডাক্তারবাবু প্লিজ, আমি একজন ডক্টর, আমাকে অপারেশনে থাকতে দিন। কঠিন সময় নিজের মানুষ পাশে থাকলে লড়াই শক্তি পাওয়া যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। প্লিজ ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি আসুন। পুরো তাহলে বেশি বেশি কি হয়েছে মিতুল মার? মিতুল মার কি হয়েছে? বেশি বেশি আমাকে বলো। গুগলি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু তোর ভোলে বাবার কাছে প্রার্থনা কর যাতে তোর ভোলে বাবা মিতুল মাকে সুস্থ করে দেয়। অপারেশন সাকসেসফুল হবে, আমি আছি তো। দাদা ভাইকে দেখো, অপারেশনের কিন্তু টাইম লাগবে। অল দ্য বেস্ট গুলি। না দিদিভাই, যত সময় লাগুক তোমাকে এই লড়াইয়ে জিততেই হবে। তুমি এই বোনকে একা লড়াইয়ের ময়দানে ফেলে রেখে যেতে পারো না। আমার দাদা বৌদির ঘরের প্রাইভেসি নষ্ট হোক সেটা আমি কিছুতেই চাই না। এই ঘরে কি প্লেস করেছো সেটা আমাকে দেখাও। যখন তোমরা আমার বেডরুমে ঢুকে আমার বালিশের তলা থেকে ওই প্রমাণটা সরিয়েছিল, তখন তোমার এই প্রাইভেসি, ডিউটি, এই সব কিছুর কথা মনে ছিল না? তুমি আমার বড় দিদির মতো যেভাবে হাতে ধরে আমাকে ঘরের কাজ শেখালে, মানুষ চিনতে শেখালে, ভালোবাসতে শেখালে, সেখানে আমি কি করলাম? কত খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে। তোমার ছেলে মেয়েকে শাস্তি দিতে উঠে পড়ে লাগলাম। আমি পরিবারের গুরুত্বটাই তো বুঝলাম না। আর আজ
তুমি আমায় সবটা বুঝিয়ে দিলে, সবটা দিদিভাই। তোমাকে ফিরতেই হবে, আমাদের জন্য তোমাকে ফিরতেই হবে।